গল্পের বাকসবাই রোমানানুপুর চ্যানেলে আপনারা শুনছেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস মনে ছিল আশা। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রোমানানুপুর। পরের দিন বেলা বাড়িতেই সে কলিকাতায় ফিরিয়া যাইবার প্রস্তাব করিল, কিন্তু ইন্দুর মামা ঘোরতর আপত্তি তুলিলেন। যে মানুষটিকে অমল ইন্দুর মামা বলিয়া জানিত, সে মানুষটি যেন আর নাই, এ যেন সম্পূর্ণ ভিন্ন লোক। অর্থাৎ ইন্দুর বিবাহের যে অভাবনীয়ত্ব, তাহার ঘোর তখনও তাহার মন হইতে কাটে নাই। সেই রেশটুকু তখনও তাহার গলার সুরে। তিনি প্রবল বেগে মাথা নাড়িয়া তাহার পিঠে চাপড় মারিয়া কহিলেন, পাগল নাকি? আজ কিছুতে হতে পারে না। না, সে আমি কোনো মতে শুনব না। এ কদিন তোমার মোটে খাওয়া দাওয়া হয়নি, বড় অযত্ন হয়েছে। আমরা তো নজর দিতে পারিনি। ইন্দুকে কথাটা বলিতে গেল, কিন্তু সেদিকেও বিশেষ সুবিধে হইল না। সে কহিল, কি দুর্ভাবনার কি অবস্থায় রয়েছি বুঝছেন তো? আপনি চলে গেলে যেন বিভীষিকার মতো সেগুলো ঘাড়ে এসে পড়বে। আরেকটা দিন অন্তত থেকে যান। আপনি আছেন তবু একটু রঙিন নেশায় আছি যেন। না, আজকের দিনটা না থাকলে সব মাটি হয়ে যাবে। শেষের দিকে তাহার গলার স্বর কাঁপিয়া উঠিল, অর্থাৎ অমলার কথাটায় জোর দিতে পারিল না, কিন্তু মনে বুঝিল তাহার যাওয়াই উচিত। এখানে বেশি দিন থাকিলে হয়তো ঘর বাঁধার নেশা তাহাকেও পাইয়া বসিবে। কিন্তু সারাদিন ইন্দুর দেখা নাই। সে নানা ছুতায় রান্না ভাড়ার ঘরের মধ্যেই ঘুরিতেছে। মাঝে মাঝে যখন খেয়াল হয় যে অতিথিকে বোধ করি অবহেলা করা হইতেছে, তখন 2 মুহূর্তের জন্য আসিয়া বসে এবং খাপ ছাড়া 2-একটা কথা বলিয়া আবার একটা ছুতায় উঠিয়া যায়। অমল ব্যাপারটা বুঝিতে পারিয়া মনে মনে হাসে। কিন্তু তবু যে ওই যৌবনলীলার মধ্যে কি মাদকতা আছে, অমল চেষ্টা করিয়াও তাহার হাত এড়াইতে পারে না। সে দুপুরবেলা মাদুরটা টানিয়া লইয়া আসিয়া বাগানের মধ্যে একটা নভেল পড়িতে বসিল। কিন্তু সেই অতি আধুনিক নভেলেও তাহার মন বসিল না। দৃষ্টি কখন বইয়ের পাতা হইতে সরিয়া দূর দিগন্ত আড়ালে চলিয়া যায়, তাহা সে বুঝিতেই পারে না। সন্ধ্যার খানেক আগে ইন্দু এক ফাঁকে ফিসফিস করিয়া বলিয়া গেল, আসবেন একটু বাগানের ধারে রাত্রির বেলা? আমিও চুপি চুপি বেরোবো ক্ষণ ওকে নিয়ে। অমল মৃদুস্বরে একটা আপত্তি করিতে গেল, কিন্তু তাহা টিকিল না। হয়তো তাহার কণ্ঠস্বরে তেমন জোরও ছিল না। ইন্দু সবেগে মাথা নাড়িয়া কহিল, না না, চলে আসবেন একটু প্লিজ, নইলে আমার ভালো লাগবে না। অমল চুপ করিয়া রহিল। ঘর ছাড়িয়া আসিয়া সে দুঃখ পাইয়াছে প্রচুর। আত্মীয় স্বজন বিরহও তাকে কম আঘাত করে নাই, কিন্তু এই সমস্তর মধ্যেও তাহার স্বাধীনতার একটা সুখ ছিল বলিয়া তাহা দুঃসহ হইয়া ওঠে নাই। আজ কিন্তু সে মনের মধ্যে নতুন করিয়া একটা ব্যথা অনুভব করিতে লাগিল। অন্তরের মধ্যে কে যেন হাহাকার করিয়া বেড়াইতে লাগিল। ব্যর্থ হইল, সব ব্যর্থ হইল। জীবনটা তাহার একেবারে নষ্ট হইয়া গেল। রাত্রে সেদিন একটু সকাল সকালই আহারাদি শেষ হইয়া গেল। তাহার প্রথম কারণ, আত্মীয় যাহারা আসিয়াছিলেন তাহারা প্রায় সকলেই চলিয়া গিয়াছেন। দ্বিতীয়ত, ইন্দুর মামারও শরীর ভালো ছিল না। অপরাহ্নে গ্রামের কয়েকজন মহিলা নববধূর সহিত আলাপ করিতে আসিয়াছিল বটে, কিন্তু তাহারাও সকাল সকালই বিদায় লইয়াছিলেন। আহারাদির পর বিছানায় শুইয়া অমলও প্রথমটা ঘুমাইয়া পড়িয়াছিল, কিন্তু খানিকটা পরেই ঘুম ভাঙিয়া গিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। ঘড়িতে দেখিল তখন 11টা। জাগিয়া থাকিবার প্রবল ইচ্ছা ছিল বলিয়াই অত গাঢ় ঘুমের মধ্যেও অমন করিয়া ঘুম ভাঙিয়া গিয়াছে তাহা বুঝিতে পারিয়া তাহার কেমন যেন লজ্জা বোধ হইতে লাগিল। সে জানালার মধ্য দিয়া বাহিরের দিকে চাহিয়া চুপ করিয়া শুইয়া রইল। কিন্তু খানিকক্ষণ পরেই ইন্দু ও কমলার প্রণয়লীলা তাহাকে অজ্ঞাত বন্ধনে প্রবল বেগে আকর্ষণ করিতে লাগিল। কৌতূহলের যেন শেষ নাই।
তাহাকে শেষ পর্যন্ত দেখিতেই হইবে। সে নিঃশব্দে ঘর ছাড়িয়া বাহির আসিল এবং আস্ত মুখে চন্দ্রের ম্লান আলোতে বাগানের পথ দেখিয়া সে ইন্দুর ঘরের দিকে চলিল। সে নিঃশব্দে ঘর ছাড়িয়া বাহির আসিল এবং অস্তোন্মুখ চন্দ্রের ম্লান আলোতে বাগানের পথ দেখিয়া সে ইন্দুর ঘরের দিকেই চলিল। কিন্তু ইন্দুও ইতিমধ্যে কখন কমলাকে লইয়া বাহির হইয়া পড়িয়াছে তাহার অমলের ঘরের দিকে আসিতেছিল। মধ্যপথে দেখা হওয়াতে ইন্দু ইঙ্গিতে অমলকে ডাকিয়া লইয়া একেবারে পুকুরের পাড়ে গিয়া বসিল। এককালে চত্বরটা বাঁধানো ছিল, এখনও তাহার খানিকটায় শান আছে, বসা চলে। কমলা লজ্জিতভাবে আড়ষ্ট হইয়া বসিল। ইন্দু তাহার এক পাশে বসিয়া অমলকে জোর করিয়া আর এক পাশে বসাইল। কিছুক্ষণ সকলেই চুপচাপ। অপ্রত্যাশিত সুখে ইন্দুর মন কানায় কানায় ভরা, আর অমল চুপ করিয়াছিল সংকোচে। কিছুক্ষণ পরে সেই কথা পারিল, আমরা তো দিব্যি সকলে বেরিয়ে এলুম, চোর ঢুকবে না তো? ইন্দু কহিল, না না, আমরা 3-3টে লোক এখানে জেগে বসে রয়েছি, চোর ঢুকতে সাহস করে কখনো? তাহার পর কতকটা অসংলগ্ন ভাবেই কহিল, একে নিয়ে কিন্তু মহা মুশকিলে পড়লুম অমলদা। আপনার সঙ্গে আলাপ করবে মনে করে আপনাকে বেরোতে বলেছিলুম, কিন্তু এখনও তো আমার সঙ্গে ভালো করে কথা বলছে না। অমল মৃদু হাসিয়া প্রশ্ন করিল, কেন? কৃত্রিম কোপের সহিত ইন্দু কহিল, কে জানে, বোধ হয় লজ্জা। কমলা অপাঙ্গে একবার অমলের মুখের দিকে চাহিয়া আরও বেশি করিয়া ঘাড় নামাইল। ইন্দু কহিল, অমলদার সঙ্গে কথা কও না লক্ষ্মীটি, কাল উনি চলে যাবেন, আবার কতদিনে তোমার সঙ্গে দেখা হবে কে জানে। শুনছ, কথাবার্তা বলো না। নেশা একটু যেন অমলের মনেও ধরিয়াছিল। সে কহিল, কথা কইবেন কি, মনে মনে আমার উপর চটে রয়েছেন যে। দিব্যি এমন ফাঁকা জায়গাতে নির্জনে স্বামী স্ত্রীর আলাপ জমবে তা নয়, আমি এক আপদ বালাই কোথা থেকে এসে হাজির হলুম। ইন্দু কমলার মুখের দিকে ঝুঁকিয়া পড়িয়া কহিল, তাই নাকি, সত্যি? কমলা নত মুখেই মাথা নাড়িল, কিন্তু তাহার ভাবভঙ্গি দেখিয়া স্পষ্টই বোঝা গেল যে পরিহাসটুকু সে বেশ উপভোগ করিতেছে। ইন্দু কহিল, তবে কথা কইছ না কেন ওর সঙ্গে? উনি কি ভাবছেন বলো দেখি, দেখছ তো কত দুঃখ করছেন। অমল উঠিবার উপক্রম করিয়া কহিল, না, আমি যাই, উঠি। উনি যখন আমার উপর প্রসন্ন হলেনই না, মিছিমিছি ওকে বিরক্ত করে লাভ কি? ইন্দু কহিল, ওই দেখলে তো। সত্য সত্যই অমল উঠিতেছে দেখিয়া কমলা কি করিবে বুঝিতে না পারিয়া হাতটা বাড়াইয়া তাহার একখানা হাত চাপিয়া ধরিল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ লজ্জা পাইয়া আবার টানিয়া লইল। অতি অল্পক্ষণ, বোধ করি 1 মুহূর্তকাল মাত্র, কিন্তু সেইটুকু সময়ের জন্যই সেই শ্বেত সিক্ত লজ্জা কম্পিত কোমল হাতের স্পর্শটুকুতে অমলের সর্বাঙ্গ যেন জুড়াইয়া গেল। মনের মধ্যে এক ঝলক দক্ষিণা বাতাস বহিয়া তাহাকে যেন মাতাল করিয়া দিল। সে বসিয়া পড়িয়া এবার নিজেই কমলার ডান হাতটা জোর করিয়া নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, বেশ, বসছি, কিন্তু কথাও কইতে হবে। কমলা এবার কথা কহিল, অত্যন্ত মৃদু স্বরে, জড়িত কণ্ঠে কহিল, কি কথা বলবো? অমল কহিল, যা খুশি, আপনার বাপের বাড়ির কথা কিছু বলুন না। ক্রমে আলাপ জমিয়া উঠিল। কমলা শুধু সংক্ষেপে 2-1টি কথার জবাব দেয়, বকিয়া যায় ইহারাই বেশি। অমলের হাতের মধ্যে কমলার হাতখানি ঘামিয়া সপসপে হইয়া উঠিল, কিন্তু তবু অমল ধরিয়াই রহিল। অবশেষে এক সময়ে পূর্বাপাশে উষার আভাস দেখা দিলে তাহার চৈতন্য হইল। সে কহিল, ইন্দু, আপনাদের এমন রাতটায় মাটি করে দিলুম দেখছি, ভোর হয়ে গেল যে, যান যান, শুতে যান। ইন্দুরা উঠিয়া পড়িল। অমল কিন্তু আর শুইতে গেল না, গ্রামের পথে বেড়াইতে বাহির হইয়া পড়িল। যে স্বপ্ন এতক্ষণ ধরিয়া সে দেখিল, তাহাকেই মনের মধ্যে সে তখন
ভালো করিয়া অনুভব করিতে চায়। পরের দিনই অমল কলিকাতায় চলিয়া আসিল। সেই ছুতার পাড়ার ধূম পরিপূর্ণ গলি এবং সেই নিচু খোলার চালের ঘর। এতদিন ইহা ক্লেশকর হইলেও এমন করিয়া গলা চাপিয়া ধরে নাই। সে আসিয়া স্নান সারিয়াই বাহির হইয়া পড়িল, কিন্তু ঘর অসহ্য বোধ হইয়া থাকিলেও পথ তো আরও অসম্ভব। সে সেই দ্বিপ্রহরেই গোলদিঘির মধ্যে ঢুকিয়া পড়িয়া অপেক্ষাকৃত ছায়া শীতল একটা বেঞ্চিতে গিয়া বসিল এবং দূরে ট্রাম ও বাসের গতির দিকে চাহিয়া ঘণ্টার পর ঘণ্টা অলস দিবা স্বপ্নের জাল বুনিয়া চলিল। ক্রমে অপরাহ্ন মলিন হয়ে আসিল। সন্ধ্যার আর দেরি নাই। এমন করিয়া বসিয়া থাকা অসহ্য। ইন্দুর কথা, তাহার মামার কথা, কমলার কথা যেন স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল। স্বপ্ন বটে, কিন্তু বড় মধুর সে স্বপ্ন। তন্দ্রা ভাঙিয়া কিছুতেই আর বাস্তবে মন বসিতেছে না। বিশেষত সহসা আজ সে এতদিন পরে অনুভব করিল কলিকাতা শহর অসহ্য। নিজের দেশ হইতে আসিয়া একদা যে এই শহর ভালো লাগিয়াছিল, সেই অকৃতজ্ঞতার শোধ দ্বিগুণ আদায় করিয়া লইয়াছেন পল্লী জননী তাহাকে 2 দিনের জন্য ইন্দুদের দেশে লইয়া গিয়া। একেবারে সন্ধ্যার মুখে উঠিবে উঠিবে করিতেছে, এমন সময় যেখানে ছেলে পড়ায় সহসা সেই মনিবের সহিত সাক্ষাৎ। আর যেখানেই হোক গোলদিঘির মতো স্থানে সে তাহাকে দেখিবার আশা করে নাই। খানিকটা বিস্মিত, খানিকটা অপ্রতিভ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বসিয়া রহিল। কথা কহিতে পারিল না। কথা তাহাকে কহিতেও হইল না। দেবেশবাবু নিজেই কথা কহিলেন। সশব্দে বসিয়া পড়িয়া পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে মুছিতে কহিলেন, ইস, এই সবে ফাগুন মাসের প্রথম, এতেই ঘামিয়ে দিলে। আর শালা কাপড়ের দোকানে ভিড়ও কি তেমনি, অতখানি গুতোগুতি করেও ঢুকতে পারলুম না। অমল এবার সাহসে ভর করিয়া মৃদু কণ্ঠে প্রশ্ন করিল, কাপড় কিনতে এসেছিলেন বুঝি? না, মশলা কিনতে। কাপড়ওয়ালার দোকানে আবার কি কিনতে ঢোকে হে ছোকরা? ইস, কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। অমল সভয়ে চুপ করিয়া গেল। দেবেশবাবু কিন্তু কিছুক্ষণ পরে সুস্থ হইয়াই তাহার দিকে মনোযোগ দিলেন। সেই অস্পষ্ট আলোতেই ঝুঁকিয়া পড়িয়া তার মুখটা নিরীক্ষণ করিয়া বলিলেন, তারপর মাস্টার, বিয়ের নেমন্তন্ন খাওয়া হলো? পড়াতে যাওনি যে আজ? আজ অবধি ছুটি নেওয়া ছিল, তাই বলে ছুটিটা পুষিয়ে নিচ্ছ না? ভালো ভালো। ইহার কাছে কোনরূপ প্রতিবাদ করিবার চেষ্টা করাই আহাম্মকি, তাহা অমল জানিত। তবু সে একবার কহিল, আগে না, এই কিছুক্ষণ আগে এসেছি মোটে। তিনি বিরাট এক হাস্য করিয়া কহিলেন, ও হে, আমরাও জানি জানি, চাকরি করার আগে আমিও 3 বছর ছেলে পড়িয়েছি। একবার ছুতো পেলে আর ও মুখটি হতুম না। যাগে, যাওনি, ভালোই করেছ। পচারা আবার কাল মামার বাড়ি গেছে, আসছে কাল বিকেলে ফিরবে। কাল পর্যন্ত তোমার ছুটি। ও হতভাগার কিছু হবে না, বুঝলে মাস্টার? শুধু শুধু অদেষ্টে আছে কতগুলো অর্থদণ্ড, তাই হচ্ছে। অমল কহিল, মাথাটা ওর তো খুব খারাপ নয়, তবে মোটে পড়ায় মন দেয় না, এই যা। একটু মন দিলেই করতে পারে। আপনার খুদের মাথাটা কিন্তু বেশ সাফ, ওর পড়াতেও বেশ মন। ওর ফিউচার দেখবেন খুব ভালো হবে। দেবেশবাবু প্রায় ধমক দিয়ে উঠিলেন, গোবর গোবর, আমার ছেলে মেয়ে আমি জানি নে, ও সব বেটাবেটির মাথাতেই গোবর পোড়া আছে, কিচ্ছু হবে না ওদের। মিনিট খানেক রুমালটা নাড়িয়া হাওয়া খাইয়া পুনশ্চ কহিলেন, ওসব কথা থাক, এখন তোমার খবর বলো তো। বলি, কাজকর্মের কিছু হলো? অমল ঘাড় নাড়িয়া জানাইল যে কিছুই হয় নাই। দেবেশবাবু কহিলেন, জানি আমি, যা দিনকাল পড়েছে কিচ্ছুটি হবার জো নেই। আমার ছেলেগুলোকেও তাই বলি মাস্টার, যতদিন আছি যা পাস খেয়ে নে, এরপর হয় ভিক্ষে করতে হবে, নয় জেল খাটতে হবে। তা দেখো মাস্টার, একটা অল্প টাকা মাইনের চাকরি খালি আছে আমার অফিসে, করবে নাকি? নাকি?
অমল একেবারে দেবেশবাবুর হাতটা চাপিয়া ধরিয়া কহিল, 5টা টাকা পেলেও আমার জীবন রক্ষে হয় এখন। আমি এখন উপোস করে আর পারি না। দেবেশবাবু তাহার মোটা ভারী হাতখানা অমলের কাঁধে রাখিয়া কহিলেন, সবই বুঝি মাস্টার, বড় ছাপোষা মানুষ আমি, নইলে আমি 2 টাকা বাড়িয়ে দিতুম। যে কাজটার কথা দেবেশবাবু উল্লেখ করিলেন সেটা তাহাদেরই অফিসে, লাইব্রেরির কাজ। এক ভদ্রলোক অফিসের কাজ করিয়া লাইব্রেরির কাজ করিতেন, কিন্তু তিনি একার পারিয়া উঠিতেছেন না বলিয়া সাহেবকে ধরিয়া আরেকটা লোক রাখিবার বরাদ্দ মঞ্জুর করানো হইয়াছে। অবশ্য অফিসেরই কর্মচারীদের কাহাকেও উপরি হিসেবে রাখিবার কথা, কিন্তু যদি দেবেশবাবুদের বড়বাবুকে ভালো মতো পাকড়ানো যায় তবে তিনি হয়তো সাহেবকে বুঝাইয়া দিতে পারেন যে ছুটির পরে অন্য বাবুদের দিয়ে কাজ করানো অপেক্ষা বাহিরের কোনো লোককে ওই মাহিনাতে পাওয়া গেলে অনেক সুবিধা হইবে। দেবেশবাবু পরদিন তাহাকে অফিস যাইতে বলিয়া যাইবার সময় আশ্বাস দিয়া গেলেন, কিচ্ছু ভেবো না মাস্টার, সে আমি বড়বাবুকে ऐसा পাকড়াবো যার না করতে পারবে না, আর বড়বাবু ভিজলেই সব বন্দোবস্ত ঠিক হয়ে যাবে। শালা ছোট সাহেব তো ওর কথায় উঠে বসে। তিনি পুনশ্চ কাপড়ের দোকানের দিকে যাত্রা করিলেন, কিন্তু অমলের সেদিন রাত্রে ঘুম হইল না। আশা ও আশঙ্কায় সারা রাত্রি বিনিদ্র কাটাইয়া অমল অপেক্ষা করিতে লাগিল শুধু ঘড়িতে 11টা বাজার, কারণ দেবেশবাবু তাহাকে 12টার সময় হাজির হইতে বলিয়া দিয়াছেন। মাত্র 12 টাকা মাহিনা, কিন্তু তাহা হোক, মাসিক 15টা টাকা আয় হইলেও সে অন্তত একটু স্বচ্ছন্দে থাকিতে পারে। সুখে থাকিবার আশা সে আর করে না, স্বচ্ছন্দে থাকিতে পারায় এখন তাহার কাছে সুদূর কল্পনা। অবশেষে 12টাও একসময় বাজিল। অফিসের বাবুদের সম্বন্ধে কিছু অভিজ্ঞতা তাহার দিল্লিতেই হইয়াছিল, কিন্তু তবু সে এখানকার ব্যাপার গতিক দেখিয়া বিস্মিত না হইয়া পারিল না। অধিকাংশ বাবুই নিজেদের স্থান ছাড়িয়া অন্যত্র গিয়া আড্ডা দিতেছেন। যাহারা নিজের সিটে আছেন তাহাদের অবস্থাও বিশেষ খারাপ নয়। অপেক্ষাকৃত যাহারা প্রবীণ তাহারা খবরের কাগজ পড়িতেছেন। ছোকরার দল লাইব্রেরি হইতে আনা প্রকাণ্ড নভেল কিংবা আধুনিক নাটকে মন দিয়াছে। অত বড় হলটার মধ্যে যাহারা ঠিক অফিসের কাজ করিতেছেন তাহাদের সংখ্যা বোধহয় 5-6-এর বেশি হইবে না। ঠিক সামনেই যে বাবুটি বসিয়া ঘাড় গুজিয়া কি একটা লিখিয়া যাইতেছিলেন, বয়স কম দেখিয়া অমল তাহার ডেস্কের কাছে গিয়াই দাঁড়াইল, কিন্তু কাছে গিয়া দেখিল তিনি অফিসের কাগজ ব্যবহার করিলেও লিখিতেছেন বাংলায় এক সুদীর্ঘ চিঠি। বোধ করি প্রেমপত্রই হইবে, কারণ লেখক সহসা মুখ তুলিয়া উগ্র স্বরে কহিলেন, বাইরে লেখা রয়েছে দেখছেন না, নো ভ্যাকেন্সি, তবু ভেতরে কেন আসেন জ্বালাতন করতে? অমল ভয়ে ভয়ে কহিল, আগে না। আগে না আবার কি? এখানে চাকরি পেতে হলে বড়বাবুদের সঙ্গে সম্বন্ধ থাকার দরকার হয়, তা আপনার নিশ্চয় নেই, নইলে এমন করে আমাকে জ্বালাতন করতে আসতেন না। একেবারে চাকরি পেয়ে নিজে টুলে গিয়ে বসতেন। আগে 22 টাকা, তারপর একেবারে 42 টাকায় কনফার্মেশন। ওই যে নো ভ্যাকেন্সি বোর্ডটি দেখছেন, ওটি কমসে কম 13 বছর টাঙানো আছে। ওর মধ্যে অন্তত 350 লোক নেওয়া হয়ে গেল, তবু শালা বোর্ড আর নড়ল না। বাড়ি যান মশাই, বাড়ি যান, কেন মিথ্যে সময় নষ্ট করছেন? এখানে এমনি যদি এলে সুবিধা হতো তাহলে আমার ভাইটা এতদিন বসে থাকতো না। বাধা দেওয়ার চেষ্টা করাও বৃথা জানিয়া অমল এতক্ষণ চুপ করিয়াই শুনিয়া যাইতেছিল। এবার বক্তৃতা বন্ধ হওয়াতে প্রায় মরিয়া হইয়া বলিয়া ফেলিল, আমি দেবেশবাবুকে খুঁজছি। ভেংচি কাটিয়া ভদ্রলোক জবাব দিলেন, দেবেশবাবুকে খুঁজছি? তা আমি কি করব? আমি কি ডিরেক্টর জেনারেল অফ ইনফরমেশন? ভেলা জ্বালা হয়েছে এই এক দোরের কাছে সিট হয়ে, দুনিয়ায় শুদ্ধ লোকের ভগ্নিপতির খোঁজ দিতে দিতেই দিন চলে গেল। একটু স্বস্তিতে যে একখানা চিঠি লিখব তার জো নেই। বলিয়া বোধ করি অমলের উপরে রাগ করিয়াই অতখানি লেখা চিঠিটা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। কিন্তু ইতিমধ্যে স্বয়ং দেবেশবাবুই কোথাও হইতে আসিয়া পড়িয়াছিলেন। তিনি কহিলেন, মাস্টার, ইন্দোরের কাছে আমার খোঁজ করছিলে বুঝি?
আর লোক পেলে না জিজ্ঞাসা করবার বাবা? ইন্দোর বুঝি আজ টিফিনের আগেই বউকে চিঠি লিখতে শুরু করেছিল? তারপর গলাটা নিচু করিবার বৃথা চেষ্টা করিয়া কহিলেন, বউ বুঝি মাস তিনেকের জন্য চেঞ্জে গেছে, তা তাকে রোজ একখানা করে চিঠি দেওয়া চাই। সেই সময়ে কেউ এসে পড়ল তো আর রক্ষে নেই, একেবারে তেলে বেগুন। অফিসের কাজকর্ম এই 3 মাস একদম বন্ধ আর কি। ইন্দ্রবাবু সব কথাই শুনিতে পাইয়াছিলেন। তিনি রাগে তোতলা হইয়া গেলেন। দেখুন দেবেশবাবু, ভালো হবে না বলে দিচ্ছি। দেবেশবাবু বাধা দিয়া বলিলেন, আমি কিছুই বলবো না দাদা, তবে এই বাবুটি যে বড়বাবুর কে তা তো জানো না। কথাটা যদি কানে ওঠে তাহলে ছোট সাহেব ডেকে তোমাকে মোয়া খাইয়ে দেবে ক্ষণ। যত বলি ইন্দোর বউকে চিঠি লেখা একটু কমাও, তা তো শুনবে না। দেবেশবাবু অমলের হাত ধরিয়া ভেতরের দিকে চলিতে শুরু করিলেন, কিন্তু অমল তাহারই মধ্যে একবার ইন্দ্রবাবুর দিকে চাহিয়া অবাক হইয়া গেল, যেন জোকের মুখে নুন পড়িয়াছে। সে মানুষটিকে আর চিনিবার উপায় নাই। দেবেশবাবু ফিসফিস করিয়া বলিয়া গেলেন, ওই ওধারে যে বড় টেবিলটা দেখছ, ওই যে টেলিফোন রয়েছে, হ্যাঁ, উনি আমাদের সেকশনের বড় বাবু। দূর থেকে চোখাচোখি হলেই একটা নমস্কার করবে, আবার কাছে গিয়ে আরেকটা। নমস্কারগুলো দেখিয়ে করবে, এমনভাবে করো না যেন যে তুমিও করলে অথচ উনিও দেখতে পেলেন না। তাহাকে 2 বার নমস্কার করিবার উপদেশ দিলেও দেবেশবাবু নিজে বোধ হয় ওইটুকুর মধ্যে 4 নমস্কার সারিয়া ফেলিলেন। তাহার কাছে গিয়া ফিসফিস করিয়া কহিলেন, এই সেই ছোকরাটি বড়বাবু, বড় ভালো ছেলে। দিন না হয় একটা সদ্গতি করে এখন আপনার পায়ের কাছে ফেলে দিয়ে নিশ্চিন্তি হলুম। বড়বাবুর নাম ডাক যতটা, তাহার চেহারা তাহার ঠিক বিপরীত। মানুষটি যেমন বেটে তেমনি রোগা। ভদ্রলোকের মাথায় পাতা কাটিবার ধরনে টেরি কাটা, গায়ে অলস্টার কোট এবং সেই ফাল্গুন মাসেও পায়ে পশমের মোজা। তিনি ভ্রুকুটি করিয়া অমলের দিকে চাহিয়া প্রশ্ন করিলেন, কলেজে পড়েছিলে? অমল জবাব দেবার পূর্বেই দেবেশবাবু কহিলেন, রামচন্দর, ওর কি সেই অবস্থা? তাছাড়া ও প্রায়ই বলে, দেবেশবাবু, চাকরি করে যখন খেতে হবে তখন আর BA পাশ করে কি হবে মিছিমিছি। বড়বাবু যেন প্রসন্ন হইলেন বলিয়াই বোধ হইল। কহিলেন, তবু ভালো, BA পাশ করে যে আমাকে জ্বালাতে আসনি এ আমার বাবার ভাগ্যি। বুঝলে দেবেশ, মুখ্য হয়ে যারা আসে তবু তাদের শিখিয়ে পড়িয়ে তৈরি করে নিতে পারি। আর ওই তোমার যারা BA পাস, কোন জন্মে ওদের অফিসের কাজ শেখাতে পারবে? ওরা এক একটি আস্ত বাদর তৈরি হয়ে আসে। দেবেশবাবু মাথা নাড়িয়া জবাব দিলেন, ঠিক কথা। এই দেখুন না কেন, আপনি যেমন করে অফিসের কাজ চালিয়ে গেলেন, পারচেস সেকশনের বড়বাবু একদিনও তা পারলে? আজ এখানে ভুল, কাল ওখানে গলতি লেগেই আছে। অথচ শুনি তো ওধারে MA-তে ফার্স্ট না কি হয়েছিল। বড়বাবু এবারে হাসিলেন, কহিলেন, এত কথায় কাজ কি দেবেশ? এই তো তুমি তো ম্যাট্রিক পাশও দাওনি, অথচ তোমাকে একটা কাজের ভার দিয়ে আমি যেমন নিশ্চিন্ত হই তেমন কি কাউকে দিয়ে হতে পারি? রাধে মাধব, BA পাস, এই দেখো না, মুকুন্দ কাল একটা চিঠি ড্রাফট করে নিয়ে এলো। আমার বড্ড তাড়া ছিল বলে দেখতে পারলুম না, একেবারে সাহেবের কাছে পাঠিয়ে দিলুম। ভাবলুম ইংরেজিতে অনারওয়ালা ছেলেও সব, আর যাই হোক ভুল করবে না। ও হরি, ছোট সাহেব ডেকে শুধু আমাকে বললেন, আজই মুকুন্দকে 1 মাসের নোটিশ দাও, অমন কেরানিতে আমার দরকার নেই। ছোট ছোট চোখ দুটি যতদূর সম্ভব বিস্ফারিত করিয়া দেবেশবাবু কহিলেন, বলেন কি, একেবারে নোটিশ দিতে বললে? বলবে না, একটা চিঠিতে 27টি ভুল। মুকুন্দকে ডেকে চিঠিটা দিয়ে বললুম, মুকুন্দ, এসব কি? তাই কি ভুল বুঝতে অবধি পারে? বলে, কেন বড়বাবু, ঠিকই তো আছে। গেল তোরই চাকরি, আমার কি? তিনি উঠিয়া দাঁড়াইয়া অমলকে প্রশ্ন করিলেন, সাহেবের কাছে নিয়ে গেলে ইংরেজিতে কথা কইতে পারবে তো? দেবেশবাবু তাহার জুতার ডগাটা দিয়া সজোরে অমলের পা মারাইয়া দিলেন। অমল জবাব দিল,
আগে বোধ হয় পারবো না, সাহেবদের সঙ্গে কথা কওয়া অভ্যেস নেই তো। বড়বাবু আবার হাসলেন। মুখে তাহার বড়া ভয়, কিন্তু কণ্ঠে উদ্বেগ টানিয়া আনিয়া কহিলেন, তাও পারবে না? মাটি করেছে। আচ্ছা দেখি কি করতে পারি। তিনি ছোট সাহেবের ঘরে ঢুকিয়া পড়িলেন। দেবেশবাবু অমলের পিঠে চাপড় মারিয়া কহিলেন, আর ভয় নেই মাস্টার, চাকরি তোমার হয়ে গেল, ধরে রাখো। তাহার অনুমান যে মিথ্যা নয়, তাহা মিনিট 10 পরেই বোঝা গেল। বড়বাবু উদ্ভাসিত মুখে আসিয়া কহিলেন, যাক, শেয়াল বাহাতে করে বেরিয়েছিলে বটে। সাহেব বললে, তুমি যখন রেকমেন্ড করছো বাবু, তখন আর আমি কি দেখব? যাও একেবারে বসিয়ে দাওগে। দেবেশবাবু সমস্ত দাঁত বাহির করিয়া কহিলেন, সে তো আমি জানতুমই স্যার, সাহেব আর কবে আপনার উপর কথা বলেছে? তৎক্ষণাৎ সায় দিয়া বড়বাবু জবাব দিলেন, না, সাহেব আমার তেমন নয় অবশ্য। অবশ্য দিনকে রাত বলি, তাহলেও একবার আকাশের দিকে চেয়ে দেখবে না সত্যি কি মিথ্যে? যাও তাহলে দেবেশ, ভালো করে একটা দরখাস্ত লিখে নিয়ে একেবারে ওকে লাইব্রেরি ঘরে বসিয়ে দাওগে। দেবেশবাবুকে আর দ্বিতীয়বার বলিতে হইল না। তিনি অকারণে বার কতক নমস্কার ঠুকিয়া অমলকে সঙ্গে করিয়া সোজা লাইব্রেরিতে লইয়া গেলেন এবং অফিসেরই একখানা কাগজ বাহির করিয়া কহিলেন, লেখো দেখি মাস্টার একখানা দরখাস্ত। মোদ্দা সব যেন ঠিক ঠিক লেখো না, অন্তত গোটা 6 ভুল যেন থাকে। অমল বিস্মিত হইয়া কহিল, ভুল? ভুল থাকবে? দেবেশবাবু জবাব দিলেন, হ্যাঁ, ওই বানান ভুল, গ্রামার ভুল, সব মিলে অবশ্য। এমন ভুল রাখবে যেন বড়বাবু ধরতে পারেন। তাহার পর কহিলেন, এ একরকম মন্দ হলো না মাস্টার, কাজ এমন কিছু নয়, অফিসের লাইব্রেরি, তুমিও যেমন, ওর কি মা বাপ আছে? ও আপনি চলে। দরখাস্ত লিখাইয়া লইয়া তিনি চলিয়া গেলেন। এতক্ষণে অমল তাহার নতুন অফিসের দিকে ফিরিয়া চাহিবার অবসর পাইল। অনেকগুলি আলমারি, বইয়েরও অভাব নাই। অভাব সেগুলির ভালো রকম রক্ষণাবেক্ষণের শুধু। বই যেগুলি ফেরত আসিয়াছে, তাহাদের কোনোখানি পুনরায় আলমারিতে ঢোকে নাই, মেঝের ওপর স্তূপাকার হইয়া পড়িয়া আছে। অমল সেইগুলি নম্বর মিলাইয়া পুনরায় আলমারিতে তুলিতে তুলিতেই অফিসের ছুটির সময় হইয়া গেল। এবার আসিলেন স্বয়ং লাইব্রেরিয়ান বাবু। ঘরে ঢুকিয়াই কহিলেন, নতুন অ্যাসিস্ট্যান্ট এলো বুঝি হে? কতটি দিতে হলো বড়বাবুকে? থাক থাক, বলতে হবে না, আন্দাজ করে নিতে পারবো ক্ষণ। তারপর চেয়ারে বসিয়া টেবিলটায় পা তুলিয়া দিয়া কহিলেন, বইগুলো ভুল নম্বরে তুলছ না তো হে? শেষকাল আর খুঁজে পাবে না। বেয়ারাটাকে ডেকে নাওনি কেন? ওই সব জানে শোনে। আমি আর ও আলমারিতে তুলি না, বাবুদেরই বলি বেছে নিতে। তারপর একটা বিড়ি ধরাইয়া কহিলেন, কোনটায় কি আছে দেখে শুনে রাখো ভালো করে, আর পারো যদি তো মিসিং লিস্ট একটা তৈরি করো। ধীরে সুস্থে করলেই চলবে, এমন কিছু তাড়া নেই। দাও দেখি আমাকে একখানা ভালো দেখে বই বেছে, যা হয় হলেই হবে। আমার গিন্নিকে বই জোগানো ভারী সুবিধে। তিনি পড়ার সঙ্গে সঙ্গেই ভুলে যান, এক বই 3 বার নিলেও অসুবিধে হয় না। মিনিট 5 পর উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, আজ আর কেউ বই নিতে আসবে না। আজকে আমাদের বই মিলিয়ে আলমারিতে তোলবার ছুটি। আমি তাহলে চললুম, তুমিও বরং আজ বাড়ি যাও, কাল যা হয় করো। তারপর গলা নামাইয়া কহিলেন, মোদ্দা একটা কথা সাফ বলে দিচ্ছি, এখানে যদি বনিয়ে কাজ করতে চাও, তাহলে আসছে মাসের মাইনে থেকে 5টি টাকা আমাকে দিতে হবে। আর যদি না দাও কিংবা ওই দেবে শতভাগাকে বলো, তাহলে কিন্তু 3টি মাসও টিকতে পারবে না, তা বলে দিলুম। তিনি বাহির হইয়া গেলেন। অমল পাথরের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর দীর্ঘশ্বাস ফেলিয়া আবার কাজে মন দিল। মোটে 12টি টাকা মাহিনা, তাহার মধ্য হইতেও 5টি টাকা চলিয়া গেল। আরও প্রায় আধ ঘণ্টা কাজ করিবার পর বেয়ারাকে চাবি দিতে বলিয়া বাহিরে আসিয়া দেখিল, ইন্দ্রবাবু তখনও পথের মধ্যে দাঁড়াইয়া বোধ করি তাহারই অপেক্ষা করিতেছেন। কাছে আসিতেই হাত কচলাইয়া কহিলেন, কি দাদা, কাজ ছাড়া হলো? বাড়ি যাচ্ছেন বুঝি?
চলুন, আমিও যাব ওই পথে। তাহার পর প্রায় ফটকের কাছাকাছি আসিয়া অকারণে অমলের কানের কাছে মুখ আনিয়া কহিলেন, 9 মাস প্রেগনেন্সির পর পড়ে গিয়ে মরা ছেলে ডেলিভারি হলো, জমে মানুষে টানাটানি। ডাক্তার বললে এরপরেও যদি চেঞ্জে না পাঠাও তাহলে তোমার নামে ক্রিমিনাল কেস করব। শালাদের কাছে ছুটি চাইলুম, শালারা ছুটি দিলে না, বললে স্পেয়ার করা চলবে না। সেটা কি আমার অপরাধ? অমল তাহার মূল বক্তব্যের আভাস মাত্র না পাইয়া কতকটা বিহবল দৃষ্টিতে তাকাইয়া রহিল। ইন্দ্রবাবু তখন নিজে আবার শুরু করিলেন, অগত্যা আমাকে চেঞ্জে পাঠাতে হলো, একা 3টি ছেলে মেয়ে নিয়ে সেই বিদেশ বিভুঁয়ে পড়ে, কাজে আমাকে দৈনিক খবরও নিতে হয়। আছে অবশ্য আমার ছোট শালা, কিন্তু সে মানুষ বললেও চলে, ভূত বললেও চলে। যদি বলেন যে চিঠি তো রোজ আসে না তোমার নামে, তো তুমিই বা রোজ লেখো কেন? আচ্ছা, সে রোগা মানুষ রোজ কখনো চিঠি লিখতে পারে? কিন্তু আমার চিঠি না পেলেই ভয়ঙ্কর ভাবতে শুরু করবে, তাতে চেঞ্জ হওয়া চুলোয় যাক, আরও রোগ বেড়ে যাবে, বুঝলেন না? এতক্ষণে অমল যেন আধারে কুল পাইল। সে কহিল, ঠিকই তো, এ অবস্থায় মোটে ভাবানো উচিত নয়। সৎসাহে ইন্দ্রবাবু জবাব দিলেন, এই দেখুন, আপনি ইয়াং ম্যান, আপনি যেমন কথাটা বুঝলেন তেমন কি আর কেউ বুঝবে? অফিসের সব বাবুরা যেন এক একটি ঢেকি অবতার, পেছনে লেগেই আছে। কেউ মানুষ নয়, বুঝলেন, সব জানোয়ার। আর ওই দেবের শালা আরও বেশি। বলিয়াই পরমুহূর্তে জিভ কাটিয়া বলিলেন, ইস, কি বলতে কি বলে ফেললুম। দেবেশবাবু লোক ভালো, পেছনে লাগে বেশি ওই কিঙ্কর বাবু, সত্য কিঙ্কর। তাহার পরে সহসা অমলের হাত দুটি চাপিয়া ধরিয়া কান্নার সুরে কহিলেন, দোহাই দাদা, বড়বাবুকে কিছু বলবেন না, তাহলে মারা যাব একেবারে। একে ওর মেয়ের বিয়েতে পরিবেশন করব না বলেছিলুম বলে মরুক গে। দাদা, আপনি ইয়াং ম্যান, আমাদের দুঃখটা একটু বুঝুন, আর এই 20-25টা দিন, তারপরই আনিয়ে নেব। এত দুঃখের মধ্যেও হাসি চাপা দায় হয়ে উঠল। অতি কষ্টে তাহাকে সান্ত্বনা দিবার চেষ্টা করিয়া অমল কহিল, না না, সেসব কিছু ভাববেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে কিছু বলবো না। ইন্দ্রবাবু অকস্মাৎ পকেট হইতে 2টি টাকা বাহির করিয়া অমলের হাতে গুজিয়া দিয়া কহিলেন, বহু ধন্যবাদ দাদা, না না, আমি কোনো কথা শুনব না, ছোট ভাই সন্দেশ খেতে দিচ্ছি মনে করুন। এবং পরক্ষণে প্রতিবাদের অবসর মাত্র না দিয়া ইন্দ্রবাবু একরকম ছুটিয়া গিয়া একটা ট্রামে উঠিয়া পড়িলেন। টাকা 2টি অমলের হাতের মধ্যেই রহিয়া গেল। বিচিত্র ব্যাপার, অনেকদিন পরে অমল সারাটা পথ আপন মনে হাসিতে হাসিতে বাসায় ফিরিয়া আসিল। টাকা 2টা তাহার ফিরাইয়া দেওয়া হয়তো উচিত, কিন্তু তাহার তখন যে অবস্থা, তাহাতে টাকা হাতে পড়িলে আর ফিরাইয়া দেওয়া চলে না। আর সে ভাবিয়া দেখিল, যখন তাহাকে ঘুষ দিয়া চাকরি বজায় রাখিতে হইবে, তখন লইতেই বা বাধা কি? সে পথে একটা খাবারের দোকানে ঢুকিয়া বহুদিন, বোধ করি 1 যুগ পরে, নিজের ইচ্ছে মতো খাবার কিনিয়া লইল। যদিও পথে আসিতে আসিতে আবার ওই 7 আনা পয়সা দমকা খরচ করার জন্য মনে মনে একটু অনুশোচনাও হইতেছিল। ঘরের চাবি খুলিতেই নজরে পড়িল একখানা খামের চিঠি মেঝের উপর পড়িয়া আছে। পিয়ন চাবি বন্ধ দেখিয়া দরজা গলাইয়া দিয়া গেছে। তাহাকে আবার ওই ঠিকানায় কে চিঠি দিল? সে বিস্মিত হইয়া খামটা তুলিয়া লইয়া দেখিল হাতের লেখা ইন্দুর, অর্থাৎ অমল চলিয়া আসিবার পরই ইন্দু চিঠি লিখিয়াছে। অমল মনে মনে হাসিল। নববিবাহিতদের কাণ্ডই আলাদা। মুখ হাত ধুইয়া কেরোসিনের আলো জ্বালিয়া সে সোজা বিছানায় শুইয়া পড়িল। তাহার পর ধীরে সুস্থে খামটা ছিঁড়িয়া চিঠি বাহির করিল। এত বড় চিঠির মধ্য হইতে আর একটা 1 ফালি কাগজের টুকরো বাহির হইয়া পড়িল। অত্যন্ত কাঁচা হাতের লেখা, আঁকা বাঁকা বড় বড় হরপে 2টি মাত্র লাইন। শব্দ জোড়াতাড়া দিয়া পাঠোদ্ধার করিলে দাঁড়ায়, অমলবাবু কেমন আছেন? আপনার জন্য বড়ই মন খারাপ বোধ হইতেছে। চিঠি দিবেন, নমস্কার জানিবেন। ইতি কমলা।
কমলা চিঠি দিয়ে আছে? ইন্দুর বউ? অমল সে 2 ছত্র লেখায় বার 3-4 পড়ল। তাহার পর চোখ বুজিয়া কমলাকে ভাবিবার চেষ্টা করিল। তাহার কথা মনে আসিতেই চোখের সামনে ভাসিয়া ওঠে সেই চন্দন লিপ্ত লজ্জানত মুখ, আর মনে পড়ে তাহার থরথর কম্পিত শ্বেতসিক্ত কোমল হাতখানি, আর তাহার আশ্চর্য কণ্ঠস্বর। সেই প্রথম দিনের কোনো মতে বলিয়া ফেলা 3টি শব্দ, কথা কইছি তো। অকস্মাৎ অমলের সারা দেহ যেন কোন এক অদ্ভুত পুলকানুভূতিতে বারবার শিহরিয়া উঠিল। বিছানায় চুপ করিয়া শুইয়া থাকা যেন অসম্ভব বলিয়া বোধ হইল তাহার। সে চিঠিটা সযত্নে বালিশের তলায় রাখিয়া দিয়া উঠিয়া বসিয়া একবার চারিদিকে চাহিল। মনে হইল যে এ আশ্চর্য সংবাদটা কাহাকেও দেওয়া প্রয়োজন, কাহাকেও ডাকিয়া যেন সে শোনাইতে পারিলে বাঁচে যে একটি নববিবাহিতা কিশোরী তাহাকে চিঠি লিখিয়াছে। ইহা নিতান্তই সৌজন্য, হয়তো ইন্দুর বিশেষ অনুরোধেই তাহাকে লিখিতে হইয়াছে। খুব সম্ভব কথাগুলি ইন্দুরই বলিয়া দেওয়া, কিন্তু তবু চিঠি তো। অমল কল্পনায় তাহার লিখিবার সময়কার অবস্থাটা ভাবিয়া লইল। সংকোচে লজ্জায় কমলার মুখ আরক্ত হইয়াছে। বিছানায় চুপ করিয়া শুইয়া থাকা যেন অসম্ভব বলিয়া বোধ হইল তাহার। সে চিঠিটা সযত্নে বালিশের তলায় রাখিয়া দিয়া উঠিয়া বসিয়া একবার চারিদিকে চাহিল। মনে হইল যে এই আশ্চর্য সংবাদটা কাহাকেও দেওয়া প্রয়োজন, কাহাকেও ডাকিয়া যেন সে শোনাইতে পারিলে বাঁচে যে। অমল কল্পনায় তাহার লিখিবার সময়কার অবস্থাটা ভাবিয়া লইল। সংকোচে লজ্জায় কমলার মুখ আরক্ত হইয়াছে। খারাপ হাতের লেখা বলিয়া লিখিতে রাজি হইতেছে না, অথচ ইন্দুর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত কলম ধরিতে হইয়াছে। হাত কাঁপিতেছে, কিন্তু মুখে কৌতুকের হাসি এবং বোধ হয় মনের মধ্যে লিখিবার ইচ্ছাও আছে। খানিক পরে অমল যেন নিজে নিজে লজ্জিত হইয়া উঠিল। এ কি, তাহার কি এখন কিশোরী মেয়েকে লইয়া দিবাস্বপ্ন দেখা উচিত? এমন কথাও একবার যেন মনের মধ্যে কে প্রশ্ন করিল, সে কি ওই শ্যামা মেয়েটির প্রেমে পড়িতেছে? কিন্তু পরক্ষণেই মনের মধ্যে যতটা দেখা যায়, একবার চোখ বুলাইয়া লইয়া বুঝিল যে সে আশঙ্কা নাই। ইহা নিতান্তই কিশোরী মেয়েদের সম্বন্ধে পুরুষের সহজাত দুর্বলতা। মনে পড়িয়া গেল যে ইন্দুর চিঠিটাই সে এখনো পর্যন্ত পড়ে নাই, বেচারির উপর ঘোর অবিচার করিয়াছে। শুধু তাহাই নয়, চিঠিটা কখন মাটিতে পড়িয়া গিয়াছে তাহাও দেখিতে পায় নাই। সে তাড়াতাড়ি চিঠিটা কুড়াইয়া লইয়া পড়িতে শুরু করিল। ভাই অমলদা, আপনি চলে যাবার পরই এমন মন খারাপ হয়ে গেল যে আর যেন কিছুই ভালো লাগছে না। রাজ্যের দুর্ভাবনা এসে ঘিরে ধরেছে। মনে হচ্ছে আপনাকে কাছে পেলে তবু একটু বল ভরসা পেতুম। সে উপায় তো আর নেই। এই মুহূর্তে আপনাকে কোথায় পাই বলুন? তাই চিঠি লিখতে বসলুম। আপনার নতুন বন্ধুটিও আপনাকে চিঠি দিচ্ছে, জবাব দেবেন। লিখতে কি চায়, বলে আমার বৃষ্টি হাতে লেখা বানান ভুল। তোমার অমলদা কি ভাববেন বলো তো? আজ আবার কি কাণ্ড করেছে জানেন? সকালবেলা উঠেই টিপ করে এক প্রণাম, বলে পিসিমা শিখিয়ে দিয়েছিল, এতদিন মনে ছিল না। কি অদ্ভুত বলুন তো। আমরা বোধহয় রবিবার নাগাদ ফিরব, ওরা তাই লিখেছেন। সোজা গিয়ে ওদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি উঠতে হবে। আমার ভালোবাসা ও নমস্কার নেবেন। ইতি, আপনার ইন্দু। চিঠিটা পড়িয়া অমলের হাসি পাইল। একেবারেই ছেলে মানুষ। যৌবনের রঙিন স্বপ্ন এবং বাস্তবের দুশ্চিন্তা, এই দুই বিপরীত স্রোতের মধ্যে পড়িয়া কিশোর মনটি টলমল করিতেছে। এ বয়সে মন সাধারণত আনন্দের দিকে ঝুঁকিয়া থাকে, সুতরাং দুর্ভাবনাকে আপাতত ইন্দু ঠেকাইতে পারিবে। কিন্তু ভবিষ্যতের কথা ভাবিয়া অমল চিন্তিত না হইয়া পারিল না। বাহিরে গিয়া কাগজ কলম সংগ্রহ করিয়া আনিয়া রাত্রেই অমল চিঠি লিখিতে বসিল। ইন্দুকে কয়েক লাইন এবং কমলাকে 2 ছত্র। কি বা লিখিবে? কিন্তু তবু ছোট 2খানি চিঠি শেষ করিয়া শুইতেই
রাত্রি 12টা বাজিয়া গেল। রাত্রে ঘুমায়া স্বপ্ন দেখিল সে যেন কোনো এক দুর্গম জঙ্গলের মধ্য দিয়া হাঁটিয়া চলিয়াছে। অন্ধকার রাত্রি, শুধু সেই বনের মধ্যেও কোথা হইতে ভাসিয়া আসিতেছে সানাইয়ের সুর। সে সুর যেন আর থামে না। পরদিন 12টার সময় অফিসে গিয়াই সে কাজে লাগিয়া গেল। এতদিন পরে একটা কাজ পেয়ে সে বাঁচিয়াছে। মাহিনা না পাক তবু কাজ। আরও একটা সুবিধা এই যে লাইব্রেরি ঘরটি অফিসের অন্যান্য বিভাগ হইতে দূরে এবং একেবারে আলাদা। কেরানিবাবুদের যা নমুনা সে পাইয়াছে, তাহাদের সঙ্গে একত্রে বসিয়া কাজ করিতে হইলে বিষম বিব্রত হইতে হইত। কিন্তু মনটা খারাপ হইয়া গেল তাহার দরখাস্তের মঞ্জুরিপত্রটা পাইতে। তাহার দরখাস্তের উত্তরে কোম্পানি জানাইয়াছেন যে লাইব্রেরিয়ান বাবুকে সাহায্য করিবার জন্য লেখাপড়া জানা বেয়ারার কাজটি তাহাকে দেওয়া হইল। এতদিন পরে কাজ যদি বা মিলিল তো সে বেয়ারার। কিন্তু দেবেশবাবু পিঠ চাপড়িয়া বলিয়া গেলেন, ও নিয়ে মিছিমিছি মন খারাপ করো না ভায়া। 12 টাকা মাইনেতে কেরানি রাখা যায় কি করে বলো দেখি? সেজন্যই তো কথাটা লিখেছে। তাছাড়া চিরদিনই কি তুমি এই 12 টাকা মাইনেতে কাজ করবে? ঢুকতে বেরোতে বড়বাবুর সঙ্গে দেখা হলেই ভালো করে নমস্কার করো। আর নতুন বই কেনা হলেই ভালো ভালো বইগুলো আগে থাকতে খাতায় লিখে বড়বাবুর পরিবারের জন্য গোছিয়ে দিও। ব্যাস, হঠাৎ একদিন দেখবে যে 40 টাকা মাইনেতে পৌঁছে গেছো। যাক, ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া। 2 বেলা ভালো করি আহার জোটে না যাহার, তাহার কাছে বেয়ারার চাকরিও অবহেলার বস্তু নয়। অমল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাজে মন দিল। কাজও খুব কম নয়। বই জমা করা, বই বাছিয়া দেওয়া, পুনরায় সেগুলি মিলাইয়া তোলা, খাতাপত্র ঠিক করা। কিছুক্ষণ পর্যন্ত তাহার যেন আর নিঃশ্বাস ফেলিবার সময় রহিল না। লাইব্রেরিয়ান বাবু সেদিনও একবার মিনিট 15 জন্য দেখা দিয়া সরিয়া পড়িলেন। বলিলেন, একটা এস্টিমেট করতে করতে উঠে এসেছি, বুঝলে না? এখন যদি এখানে দেখতে হয় তো ওধারে রাত 8টা বেজে যাবে বাড়ি ফিরতে। তুমি চালিয়ে নিতে পারবে না আজকের দিনটা? অমল রাজি হইতেই তিনি গৃহিণীর জন্য আরেকখানা মোটা বই সংগ্রহ করিয়া নিমেষের মধ্যে সরিয়া পড়িলেন। অমল একলা থাকিতে মোটেই অনিচ্ছুক নয়, বরং ওই মানুষটি থাকিলেই সে অস্বস্তি বোধ করিত। সব কাজ শেষ করিয়া যখন সে খাতাপত্র গুছাইয়া তুলিয়া রাখিল, তখন সন্ধ্যার খুব বেশি দেরি নাই। অফিসের প্রায় সব বাবুই চলিয়া গিয়াছিলেন। শুধু যাহারা ক্যাশে কাজ করেন তাহারাই কয়েকজন তখনও হিসাব মিলাইতে ব্যস্ত। আর বসিয়াছিল তাহার বেয়ারাটা। সে আসিয়া ঘরে জানলা বন্ধ করিতে করিতে বলিল, বাবু, আপনি তো ভূতের মতো খাটছেন দেখছি। 12 টাকা মাইনে তো অত খাটেন কেন? আর ও বাবু 25 টাকা বাড়তি পায় এই কাজের জন্য, অথচ দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। তাহার 12 টাকা মাহিনার সংবাদটা তাহা হইলে এই বেয়ারাটাও রাখে। লজ্জায় অমলের 2টা কান হইতে যেন আগুন বাহির হইতে লাগিল। সে কহিল, কি বা করব ভাই কাজ না করে, শুধু শুধু বসে থেকে বা লাভ কি? বেয়ারাটা কহিল, কেন এলেন আপনি অত কম মাইনেতে? এত লেখাপড়া জানেন, অন্য কোনো কাজ পেলেন না? আমি তো আপনার চেয়ে বেশি মাইনে পাই। অমল ম্লান হাসিয়া কহিল, অন্য কোনো কাজ পেলে কি এখানে কেউ আসে জগন্নাথ? 12 টাকায় অন্তত 2টি খেতে পাবো তো। জগন্নাথ বোধ হয় এতটা আশা করে নাই। সে লজ্জিত হইয়া কহিল, তা বটে বাবু, মাপ করবেন। ওটা আমার বলাই অন্যায় হয়েছে। আপনি কিছু ভাববেন না বাবু। বড়বাবুর জামাই রেসের দিন হলেই আমার কাছে টাকা ধার চাইতে আসে। ওকে দিয়ে আমি আপনার মাইনে ঠিক করিয়ে দেব। অমল মোটা বই একখানা বগলে করিয়া অতি ধীরে ধীরে অফিসের সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিল। আজ সারাদিন ধরিয়াই তাহার মায়ের কথা মনে হইতেছে। কেমন আছেন তাহারা কে জানে? 10-12 দিন পরেই এ মাস কাবার। অন্তত অর্ধেক মাসের মাহিনা তো সে পাইবে। সেই টাকাটা একেবারে বাবার নামে মনি অর্ডার করিয়া দিয়া সে মাকে চিঠি দেবে, মনে মনে সংকল্প করিল। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন
গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস মনে ছিল আশা এর ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।